শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা। তো এটার জন্য আমাদের ভ্যারিয়েবল নিতে হবে, তিনটা ভ্যারিয়েবল হিসেবে আমাদের কল্পনা করতে হবে। তো তিনটা সংখ্যার মধ্যে যখন আমরা বড় সংখ্যা নির্ণয় করব তখন আমাদের নিয়ম দুইটা, একটা হচ্ছে একটি মাত্র আউটপুট স্টেটমেন্ট ব্যবহার করে সমাধান করা যায়, আর একটা হচ্ছে যে তোমার একটি মাত্র আউটপুট স্টেটমেন্ট ব্যবহার না করে আমরা তিনটাকে আলাদাভাবে দেখাতে পারি। তো আমি যে কথাটা বললাম যে একটি মাত্র আউটপুট স্টেটমেন্ট, এই কথাটা আসলে কি মিন করে সেটা আমরা সেকেন্ড ফ্লোচার্ট যখন অঙ্কন করব তখন কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। এখন আমি তিনটা চলক নিয়ে কাজ করব, তিনটা চলক নিয়ে আমি এটা ব্যাখ্যা করব। তো সেক্ষেত্রে আমাদের তিনটা ভিন্ন ভিন্ন আউটপুট আকারে শো করতে হবে। তাহলে প্রথমে আমরা আসে লিখে নিই ফ্লোচার্ট অঙ্কন বা প্রবাহ চিত্র। প্রথমে লিখে নাও প্রবাহ চিত্রটা দেখতে কেমন হবে। আমরা বলেছিলাম যে প্রবাহ চিত্র লিখতে হবে আমাদের পেজের ঠিক ডান সাইডে, আর আমাদের অ্যালগরিদম লিখতে হবে পেজের ঠিক বাম সাইডে। তাহলে আমরা এখন লিখবো প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্ট অঙ্কনের জন্য প্রথমে আমাদের ওভাল শেপ তৈরি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে ওভাল শেপ। ওভাল শেপের ভিতরে আমাদের লিখতে হবে স্টার্ট, যেটা আমরা গত লেকচারে বলেছিলাম। অর্থাৎ আমাদের প্রবাহ চিত্রের শুরু বা ফ্লোচার্টের শুরুটা হচ্ছে ওভাল শেপের মধ্যে। এরপর আমাদের ইনপুট নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে ইনপুট নিব তিনটা সংখ্যা ইনপুটের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা সামন্তরিকের মতো বক্স তৈরি করতে হবে। যেটা একটা সামন্তরিকের মতো বক্স। এই সামন্তরিকের বক্সের মধ্যে আমাদের ইনপুট তিনটা মান নিতে হবে। তাহলে আমরা এখন এর ভিতরে লিখবো ইনপুট a, b, c। তাহলে এখানে লিখে নাও ইনপুট নাও তিনটা মান, ইনপুট যে কোনো তিনটা ভ্যারিয়েবল। তো আমি এখানে ইনপুট নিলাম তিনটা সংখ্যা a, b আর c। ওকে, নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এই তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। তো বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কম্পেয়ার করতে হবে। আমি তোমাদের কম্প্যারিজনটা একটু বুঝাই। আমি যদি বলি যে এ, বি আর সি এর মধ্যে কোনটা বড়, কেউ বলতে পারবে? এখন বলা কি পসিবল তিনটার ভিতরে এ, বি, সি এর মধ্যে কোনটা বড়? নো স্যার। আচ্ছা, কোনো সময় এও বড় হতে পারে, কোনো সময় বিও বড় হতে পারে, কোনো সময় সিও বড় হতে পারে। তাহলে আমি এখানে কয়েকটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি। দেখো, আমি ধরে নিচ্ছি এর মান প্রথমে 9, বির মান 7, সি এর মান 5। আচ্ছা, এই কন্ডিশনে বড় কোনটা? স্যার এ। আমি ধরে নিচ্ছি, কিন্তু এটা আমার ধরে নেওয়ার ক্ষেত্রে। অথবা আমি ধরে নিচ্ছি এর মান 9, বির মান 5, সির মান 7। এই কন্ডিশনে বড় কোনটা? স্যার এ। ওকে। এরপর আমি ধরে নিচ্ছি এর মান 7, বির মান 9, সির মান 5। তাহলে বড় কোনটা? স্যার বি। আবার আমি ধরে নিচ্ছি এর মান 5, বির মান 9, সির মান 7। তাহলে বড় কোনটা? স্যার বি। আবার ধরে নিচ্ছি এর মান 7, বির মান 5, সির মান 9। তাহলে বড় কোনটা হবে? সি। আবার এর মান 5, বির মান 7, সির মান 9। তাহলে বড় কোনটা? সি। তাহলে এখানে দেখো টোটাল শর্ত হলো কয়টা? 6টা। কিন্তু 6টা শর্ত আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এই লজিকটা আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি জাস্ট কিন্তু তিনটা র্যান্ডম মান নিয়ে তোমাদের বোঝাচ্ছি। বলো। এই যে আমরা যেগুলা ধরে নিব এগুলা কি দেখাতে হবে আবার? না, দেখানোর প্রয়োজন নাই, এটা আমি তোমাদের বোঝানোর জন্য। আমি যখন ফ্লোচার্টটা ড্রয়িং করব, ড্রয়িং করার সময় তোমাদের ঠিক এই ধরে নেওয়া মানের সাথে আমরা মিলাই ড্রয়িংটা করব। কারণ তুমি এর বাইরে যে কোনো সংখ্যা তুমি ধরে নাও না কেন, তোমাকে এই সিকোয়েন্সে কিন্তু মিলাইতে হবে। তুমি যদি এখানে র্যান্ডম অন্য কোনো সংখ্যা ধরে নাও, তারপরও দেখবা যে ঠিক এইভাবে আমাদের কম্প্যারিজন করতে হবে যে আসলে কোনটা বড়। তো দেখো, আমি ঠিক ফ্লোচার্টটা অঙ্কন করে ফেলি। এখন আমি আমার ঠিক পরবর্তী যে সিম্বলটা হবে, সেই সিম্বলের ক্ষেত্রে আমি এখন দিব একটা ডায়মন্ড শেপ বা রম্বস আকার। এখানে আমার সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা আসলে বড়। তাহলে আমি এখন সিদ্ধান্ত গ্রহণের প্রতীকটা অঙ্কন করব। সিদ্ধান্ত গ্রহণের প্রতীক ছিল কিসের মতো বলো তো? ডায়মন্ড শেপ বা ডায়মন্ড আকার, তাই না, বা রম্বস আকার। তাহলে আমি এখন এর ভিতর লিখবো যে ইজ এ গ্রেটার দ্যান বি। এ কি বি থেকে বড়? আমি তোমাদের প্রশ্ন করলাম যে এ কি বি থেকে বড়। আমাদের এই প্রশ্নের উত্তর কয়টা হবে? আমাদের এই প্রশ্নের 2টা। তাহলে আমি জাস্ট লেফট সাইডে নিয়ে গেলাম একটা হ্যান্ড, আমি এখানে লিখলাম যে ইয়েস নিয়ে গেলাম, আর ডান সাইডে নিয়ে গেলাম নো। তুমি ডান বামে যে কোনো একটা ইয়েস নো লিখলে কোনো অসুবিধা নাই। আচ্ছা,
তাহলে এ যদি বি থেকে বড় হয়, আমাদের এখন আমাদের এ কে কম্পেয়ার করতে হবে সি এর সাথে, কারণ আমরা অলরেডি এ, বি আর সি এই তিনটার মধ্যে আমরা এ আর বি এর মধ্যে কিন্তু অলরেডি কম্পেয়ার করা শেষ। আমরা বলেছি এ কি বি থেকে বড়, তারপরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে হ্যাঁ এ বি থেকে বড়। আমাদের আরেকটা কম্পারিজন বাকি আছে, সেটা হচ্ছে এর সাথে সি এর। এখন আমি আবার কোশ্চেন করব যে এ কি সি থেকে বড়, ইজ এ গ্রেটার দ্যান সি। এখন আবার কন্ডিশন আমি অ্যাপ্লাই করব। আমি এখানে আবার যদি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করি যে ইজ এ গ্রেটার দ্যান সি, এ কি সি থেকে বড়। আমরা কিন্তু বলেছিলাম যে এখানে আমরা এ বি সি এর ক্ষেত্রে বা যে কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা যে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করি, সেখানে কিন্তু আমাদের ডায়মন্ড শেপের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, আমরা প্রশ্ন করছি। তাহলে এখানে আমরা প্রশ্ন করছি ইজ এ গ্রেটার দ্যান সি, আমরা বললাম যে এ কি সি থেকে বড়, তাহলে এখানে একটা আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও। আমি জাস্ট বক্সটা একটু বড় করে ড্রয়িং করে দিই, তাহলে আমার কোশ্চেন মার্কটা দিতে সুবিধা হবে। ইজ এ গ্রেটার দ্যান সি, তখন তোমরা বললা যে স্যার এখানেও আমার দুইটা আনসার চলে আসবে। এখানে আনসার দুইটা হবে, একটা হচ্ছে ইয়েস অথবা নো, একটা হবে ইয়েস অথবা নো। যদি ইয়েস হয় এখানে আমি দিলাম ইয়েস, যদি ইয়েস হয় তাহলে আমরা লাস্টে বড় পাইলাম কত, লাস্টে আমরা বড় পাইলাম কিন্তু এ, অর্থাৎ এখানে কিন্তু আমরা লাস্টে বড় পাইলাম কত বলো তো, এ পাইলাম। অর্থাৎ যদি ইয়েস হয়, যেমন আমি প্রথমে বললাম যে 9 কি 7 থেকে বড়, তখন তোমরা বললা স্যার হ্যাঁ 9 7 থেকে বড়, তাহলে ইয়েস হয়ে আমরা পরের ধাপে আসলাম। তারপরে আবার প্রশ্ন করলাম যে 9 কি 5 থেকে বড়, তখন তোমরা বললা ইয়েস স্যার 9 5 থেকে বড়, তার মানে হচ্ছে আমরা পাইলাম এর মান বড়। অথবা যদি এমন হয় যে আমরা সেকেন্ড স্টেপটা যদি আমরা ফলো করি, সেখানেও খেয়াল করো, সেখানে আমরা বললাম যে 9 কি 5 থেকে বড়, যদি বির মান 5 হয় সেক্ষেত্রে বললাম জি স্যার 9 5 থেকে বড়। এরপরে আবার দেখলাম যে সি এর মান 7, তাহলে 9 কি 7 থেকে বড়, বললাম স্যার ইয়েস 9 7 থেকে বড়, তাহলে বড় সংখ্যাটা কি হবে, বড় সংখ্যাটা হবে এ। তাহলে এতটুকু কি ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এর মানটা একবার বড় হিসেবে প্রিন্ট করলাম। এখন দেখো যদি এর মান সি থেকে বড় না হয়, যদি এখানে নো হয়, এখানে যদি নো হয় তাহলে আমাদের এ যদি সি থেকে বড় না হয় তাহলে বড় কোনটা হবে, সি হবে। বড় হবে সি। তাহলে আমি এখানে লিখবো প্রিন্ট সি, আমি এখানে লিখবো প্রিন্ট সি। তোমরা প্রিন্টটা লিখে দিও, প্রিন্ট বিগ সমান সি, প্রিন্ট PRINT, প্রিন্ট শুধু সি লিখে দিও, প্রিন্ট বিগ সমান সি অথবা প্রিন্ট সি। তাহলে নিচে প্রিন্ট এ কেন লিখলাম না? হ্যাঁ ওটাও লিখতে হবে, বক্সটা একটু বড় করে দিচ্ছি আমি, লিখো প্রিন্ট এ, এখানে লিখো প্রিন্ট এ। প্রিন্ট এখানে বিগ সমান লিখে দাও, প্রিন্ট বিগ সমান এ, উপরে লিখো প্রিন্ট বিগ সমান সি, প্রিন্ট বিগ সমান এ। এটাতে আসলে বড় সংখ্যা লিখে দেখাইতে হবে, প্রিন্ট বিগ সমান এ। আর এখানে লিখো প্রিন্ট বিগ সমান সি, এখানে লিখো প্রিন্ট বিগ সমান সি। আচ্ছা, এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো কারোর? রেসপন্স করো। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে আমাদের প্রথম দুইটা লজিক শেষ। এখন আমি দেখো পরের লজিকে আসি, এই যে 7 আর 5 এর লজিকে চলে আসি, এখানে আসো। তোমরা বলো তো 7 কি 9 থেকে বড়? আমি যদি কোশ্চেন করি ঠিক এই রো বরাবর চলে আসি, আমি এখানে যদি তোমাদের প্রশ্ন করি যে 7 কি 9 থেকে বড়, তখন তোমরা আমাকে বলবা যে স্যার নো 7 9 থেকে বড় নয়। 7 কি 9 থেকে বড়, 7 ইজ গ্রেটার দ্যান 9। তার মানে এখানে আমরা কম্পারিজন করলাম এর সাথে বি এর, তাহলে আমরা এখানে এর সাথে বি এর কম্পারিজন করে দেখলাম যে সেটা উত্তর হলো নো। এখন আমাদের কম্পারিজন করতে হবে কার সাথে বলো তো, আমাদের এখন কম্পেয়ার করতে হবে, আবার কম্পেয়ার করতে হবে কার সাথে বলো তো, বি এর সাথে সি। ইজ বি গ্রেটার দ্যান সি, কারণ আমরা অলরেডি এর সাথে কম্পেয়ার করা শেষ করেছি। ইজ বি গ্রেটার দ্যান সি, বি কি সি থেকে বড়, এখানে কোশ্চেন মার্ক দাও। তো 7 কি 9 থেকে বড়, তোমরা বললা স্যার নো 7 9 থেকে বড় না।
তখন আমাদের যেটা করতে হবে, আমাদের আবার কম্পেয়ার করতে হবে 9 এর সাথে 5 এর। এখন বললাম যে 9 কি 5 থেকে বড়, ইজ 9 গ্রেটার দেন 5, তখন তোমরা বললা দিস আর 9 5 থেকে বড়। যদি ইয়েস হয়, আমি যদি এদিকে ইয়েস লিখি, তাহলে বড় কোনটা হবে? স্যার প্রিন্ট বি। প্রিন্ট বি ইজ প্রিন্ট বিগ সমান বি। আচ্ছা, একটা কন্ডিশন হতে পারে। অথবা যদি এটা বলো যে এটা দেখো 5 থেকে 9, আমরা বললাম যে ধরে নাও এর মান 5, আমি বললাম 5 কি 9 থেকে বড়, 5 কি 9 থেকে বড়, ধরে নিচ্ছি এর মান এখানে 5। তার মানে আমাদের ঠিক এই বক্সে, আমরা হিসাব করলাম যে 5 কি 9 থেকে বড়, তখন তোমরা বললা যে স্যার 5 9 থেকে বড় না, তখন আবার কম্পেয়ার করলাম, তাহলে না হয়ে আমাদের এই দিকে আসবে 5 9 থেকে বড় না, অর্থাৎ এর মান 5, বি এর মান 9। তখন আবার শর্ত প্রয়োগ করলাম যে 9 কি 7 থেকে বড়, 9 গ্রেটার দেন 7, 9 কি 7 থেকে বড়, তখন বললাম না স্যার, ইয়েস, হ্যাঁ 9 7 থেকে বড়, এটা সত্য। তার মানে তখনও কিন্তু বড় সংখ্যাটা বি। তার মানে আমাদের এ আর বি এর মানটা সম্পূর্ণ প্রিন্ট করা শেষ। এখন দেখো, যদি আমাদের কন্ডিশনটা নো হয়, অর্থাৎ যদি বি এর মান সি থেকে বড় না হয়, যদি এখানে আমরা একটা হ্যান্ড তৈরি করি নো, সেক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটা কি হবে? যদি এখানে নো হয়, বি এর মান যদি সি থেকে বড় না হয়, তাহলে বড় কি হবে? সি বড় হবে। তার মানে আমাদের কিন্তু এই দুইটা কন্ডিশন সবসময় ফিল আপ করছে সি এর ক্ষেত্রে, অর্থাৎ এর মান যদি সি থেকে বড় না হয় তাহলে সি বড়, আবার যদি বির মান সি থেকে বড় না হয় তাহলে সি বড়। এখন দেখো আমাদের তিনটা আউটপুট চলে আসছে। আমাদের কয়টা আউটপুট চলে আসছে? তিনটা আউটপুট চলে আসছে। আমি যদি এখন তোমাদের এই কলামটা, এই রোটা বোঝাই, তাহলে দেখো সম্পূর্ণ কেমনে মিলবে। আমি এখানে প্রশ্ন করলাম, এখানে হচ্ছে এর মান 7, তাহলে 7 কি 5 থেকে বড়? এটা ইয়েস না নো বলো তো? ইয়েস। তাহলে ইয়েস হয়ে এইদিকে আসলো। আসার পরে আমরা আবার সূত্র কন্ডিশন দিলাম যে এখানে দেয়া এ গ্রেটার দেন সি, তাহলে এখানে এর মান কত? এর মান 7, 7 কি 9 থেকে বড়? এটা কি সত্য না মিথ্যা? নো স্যার। নো, তাহলে নো হলে এইদিকে আসবে, নো হলে সি প্রিন্ট করবে, তাহলে এটা আমাদের মিলে গেল। এখন এইটা আসো, এর মান 5, 5 কি 7 থেকে বড়? 5 কি 7 থেকে বড়, অর্থাৎ এ কি বি থেকে বড়? নো, তখন এইদিকে আসলো। এরপরে শর্ত বি গ্রেটার দেন সি, তাহলে বির মান 7, আবার বললাম যে 7 কি 9 থেকে বড়, তখন বললো স্যার 7 9 থেকে বড় না, তখন নো হয়ে আবার এদিকে আসলো, তখনও প্রিন্ট বি সমান সি। এখন ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্লো চার্ট, তিনটা সংখ্যার ভিতরে কিভাবে আমরা বড় সংখ্যা নির্ণয় করতে পারি। এখন দেখো এখানে মোট কয়টা আমাদের আউটপুট? আমাদের এখানে মোট আউটপুট কয়টা? আমাদের এখানে মোট আউটপুট 3টা। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমাদের 3টা আউটপুট দেখানোর জন্য বলতো কি করতে হবে? আমাদের একটা কানেক্টর দিতে হবে। এখানে একটা কানেক্টর দিয়ে দাও। কানেক্টরের কাজ কি? প্রবাহ রেখাগুলো একসাথে সংযোগ করে ফেলবে। এখানে প্রবাহ রেখাগুলো একসাথে সংযোগ করে ফেলবে এবং লাস্টে কি লিখে দিবা? লাস্টে এখানে লিখে দিবা স্টপ সাইন, লিখে দিবা, এখানে লিখবা স্টপ। স্যার কানেক্টর সাইন না দিলে কি হবে? মানে কানেক্টর সাইন না দিলে তুমি কোন ধাপ থেকে একবারে স্টপ লিখে দিবা, ওটা বোঝা কষ্ট হয়ে যাবে। কারণ তুমি যখন বড় সংখ্যা এ পেয়ে যাবা, তখন তোমার তো এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তখন তুমি একবারে কানেক্টর হয়ে বের হয়ে আসবা। যখন তুমি বড় সংখ্যা বি পেয়ে যাবা, তখন তোমার এই বাম দিকে মানে তখন এ এর সাইডে আসার প্রয়োজন নাই, তোমাকে সরাসরি কানেক্টর হয়ে বের হয়ে আসতে হবে। তুমি যদি কানেক্টর সিম্বলটা না দাও, তাহলে কিন্তু আমাদের ফ্লোচার্টটা সঠিকভাবে ডিজাইন করা যাবে না। কারণ আমরা বলেছিলাম যে একাধিক প্রবাহ রেখা যেখানে সংযোগ হয়, সেখানে আমাদের কানেক্টর দিতে হয়। তো যেহেতু আমাদের 3টা আউটপুট, আমাদের 3টা আউটপুট থেকে আমাদের কিন্তু একবারে আসতে হবে স্টপে, মানে আমরা শেষ দিকে চলে আসব। তাহলে আমরা 3টা আউটপুট থেকে যখন স্টপের দিকে চলে আসব, তখন 3টা আউটপুট আমরা এইভাবে দেখাতে পারি। অর্থাৎ 3টা আউটপুট থেকে আমাদের এইভাবে লিখতে হবে, এখানে লিখতে হবে স্টপ। তো যেহেতু 3টা আউটপুট একসাথে আসছে স্টপের দিকে, আমরা বলেছিলাম যে কানেক্টরের মাধ্যমে সাধারণত সংযোগ করে দিতে হয় সবগুলো প্রবাহ রেখাকে। এখন ক্লিয়ার, বুঝতে পারছো?
আকিব, ইয়েস। জি ইয়েস স্যার। আচ্ছা, এখন এখানে ধাপ কয়টা হবে? এখানে ধাপ কয়টা হবে কে বলতে পারবে? আমি তো গতদিন তোমাদের ধাপ লিখে দিয়েছিলাম, এখানে ধাপ কয়টা হবে দ্রুত আমাকে জানিয়ে দাও। এখানে কয়টা ধাপে আমরা লিখতে পারি? তোমরা একটু মার্কিং করো, মার্কিং করে ধাপগুলো নির্ণয় করো। সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো, পাশে প্রত্যেকটা সিম্বলের পাশে ধাপ লিখে দাও। আমি দেখি যে কার 4টা টোটাল 4টা ধাপে লিখতে হবে। স্যার 8টা। আচ্ছা, মিমের জন্য মিম বললা 8টা ধাপে লিখতে হবে। বাকিরা একটু বলো, সবাই রেসপন্স করো। সরি 9টা হবে, কানেক্টরও আছে। 9টা হবে, আচ্ছা মনে হচ্ছে 9টা হবে। আচ্ছা, আর স্যার এত কম হওয়ার কথা না, একটু বেশি হবে স্যার। আমি খালি এতটুকু বলতে পারবো। আমাদের এখানে 9 হলে তো 10টা। এদিকে 10টা হতে পারে বলে মনে হচ্ছে। আমার মনে হয় 11টা হবে। আচ্ছা, আমি দেখে আসি কেমনে 11টা হবে। হ্যাঁ, আমি নাম্বারিং করে দিতে সুবিধা হবে। প্রথমে শুরু করি 1 নম্বর ধাপ, তাহলে এটা 1 নম্বর। 2 নম্বরে ইনপুট নিলাম, 3 নম্বরে সিদ্ধান্ত নিলাম। আমরা ইএস এর দিকে প্রথমে ঘুরে আসি। যদি আমাদের ইএস হয় সেক্ষেত্রে আমরা এটা 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপের পরে যদি ইএস হয় তাহলে এটা 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপের পরে এটা দেবো 6 নম্বর ধাপ। আচ্ছা, এতটুকু আগে শেষ করে আসি। এরপরে আসি 3 থেকে। আবার দেখো, যদি 3 নম্বর ধাপে সত্য না হয়, মানে নো হয়, তাহলে এটা হবে 7 নম্বর ধাপ। 7 নম্বর ধাপের পরে সত্য হলে 8 নম্বর ধাপ। 8 নম্বর ধাপের পরে ঠিক এই জায়গায় লিখতে হবে 9 নম্বর ধাপ। এরপরে আমাদের সিটা হবে 10 নম্বর ধাপ, আর এটা হবে 11 নম্বর ধাপ। তাহলে আমাদের মোট ধাপ হলো 11টা। বিষয়টা হচ্ছে কেমন দেখো, সিকোয়েন্সটা দেখে নাও। 1 নম্বর ধাপে শুরু করি, 2 নম্বর ধাপে যে কোনো সংখ্যা এবিসি এর মান গ্রহণ করি, যে কোনো 3টি সংখ্যা। আর 3 নম্বর ধাপে এর মান বি এর থেকে যদি বড় হয় তাহলে পরবর্তী ধাপে যাই, না হলে ধাপ 7-এ যাই। পরবর্তী ধাপ 4 নম্বর। 4 নম্বর ধাপে লিখবো এর মান সি থেকে বড় হলে পরবর্তী ধাপে যাই, না হলে ধাপ 10-এ যাই, যেহেতু নো দেওয়া আছে 10-এ। 5 নম্বর ধাপে এসে লিখবো বড় সংখ্যা এ ছাপাই। 6 নম্বর ধাপে এসে লিখতে হবে ধাপ 11-তে যাই। কারণটা হচ্ছে আমরা যখন এর মানটা ছাপিয়ে ফেলবো তখন কিন্তু আমাদের বি আর সি দেখানোর প্রয়োজন নাই, কারণ অলরেডি আমরা বড় সংখ্যা এ পেয়ে গেছি। এই জন্য আমরা 6 নম্বর ধাপে এসে একবারে লিখবো ধাপ 11-তে যাই, অর্থাৎ একবারে দাম করে 11-তে দিয়ে শেষ করে ফেলবে। যেখানে 11 নম্বর ধাপে লেখা আছে শেষ করি। আচ্ছা, এটা হলো বিষয়। 6 নম্বর ধাপে লেখা আছে ধাপ 11-তে যাই। আর 7 নম্বর ধাপে লেখা আছে কি, যে বি এর মান সি থেকে বড় হলে পরবর্তী ধাপে যাই, না হলে ধাপ 10-এ যাই। পরবর্তী ধাপ 8। 8 নম্বর ধাপে লেখা আছে বড় সংখ্যা বি ছাপাই। তারপর আবার 9 নম্বর ধাপ। 9 নম্বর ধাপে এসে লিখবা ধাপ 11-তে যাই, শেষ করি। তাহলে বি এর মান যদি বড় হয় সেক্ষেত্রে বি এর মানটা একবারে দেখাই দিল। আর এরপরে 9-এর পরে লিখবা 10 নম্বর ধাপে যে বড় সংখ্যা সি ছাপাই। আর 11 নম্বর ধাপ তো লেখাই আছে শেষ করি, তার মানে সি এর পরে একবারে শেষ করি ধাপটা চলে আসবে। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখবা। এই যে 11টা ধাপ, অনেক রাইটারের বইয়ে ধাপগুলো দেওয়া আছে 9টা করে। তো আমার কাছে 9টা ধাপে প্রোগ্রাম লিখলে আমাদের ঠিক সি প্রোগ্রাম লিখতে অসুবিধা হয়। সাধারণত ফ্লো চার্টের যদি ধাপগুলা খুব ক্লিয়ার ভাবে বোঝা যায় সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন আমরা প্রোগ্রামিং কোড লিখি তখন আমাদের আর অসুবিধা হয় না। তুমি যদি এখানে বই থেকে অনুসরণ করে 9টা ধাপে লিখে ফেলো তখন দেখবা সি প্রোগ্রাম লিখতে আর অসুবিধা হচ্ছে। এর জন্য অ্যালগোরিদমের ধাপগুলা যদি ভালোভাবে বোঝা যায় বা আয়ত্ত করা যায় সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং কোড লেখা খুবই সহজ হয়। তাহলে আমরা এখন লিখে ফেলি ধাপগুলা। লিখো ধাপ 1, শুরু করি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা সব? এখানে যে কথাগুলো আমি বলেছি। জি স্যার। ওকে, লজিক অ্যাপ্লাই আমি তোমাদের বলি, তোমরা সবসময় তোমাদের ব্রেনটাকে খুবই স্ট্রং ভাবে তৈরি করে নেবা। স্ট্রং ভাবে তৈরি করে নেওয়ার জন্য প্রতিদিন ম্যাথ করবা, প্রতিদিনই মিনিমাম 2 ঘন্টা করে ম্যাথ করবা। যে ছাত্র জীবনে প্রতিদিন 2 ঘন্টা করে ম্যাথ করবে আমার বিশ্বাস তার ছাত্র জীবনে কোনো সাবজেক্টে আরো বুঝতে অসুবিধা হবে না, কারণ আমাদের ম্যাথ আমাদের ব্রেন সেলকে বাড়িয়ে দেয়। ওকে, তাহলে আমরা এখন লিখি ধাপ শুরু করি। ঠিক আছে, আমরা লিখি ধাপ 1। ধাপ 1 1 নম্বর ধাপ কি লিখবো? শুরু করি। 1 নম্বর ধাপ লিখবো শুরু করি। ওকে,
এরপরে লিখো 2 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ, এখানে লিখো ধাপ 2। লিখো ধাপ 2। ধাপ 2 কি লিখতে হবে? ধাপ 2 কি লিখতে হবে? যে কোনো সংখ্যা ABC এর মান গ্রহণ করি। লিখো যে কোনো সংখ্যা ABC এর মান গ্রহণ করি। ধাপ 2, যে কোনো সংখ্যা ABC এর মান গ্রহণ করি। যে কোনো সংখ্যা এখানে লিখে দাও A, এখানে আমার ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। A, B, C এর মান গ্রহণ করি। এরপরে ধাপ বলো। এভাবে কি সবসময় লিখতে হবে? ফ্লো চার্ট ডান সাইডে লিখে ধাপগুলো বাম সাইডে লিখতে হবে? হ্যাঁ, সবসময় এমন নিয়ম অ্যাপ্লাই করতে হবে, সবসময় এভাবে লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, ডান সাইডে ফ্লো চার্ট, বাম সাইডে অ্যালগরিদম। ওকে, এখন লিখো ধাপ নাম্বার 3। ধাপ নাম্বার 3 এ লিখো এর মান B থেকে বড় হলে কি লিখতে হবে? এর মান B থেকে বড় হলে পরবর্তী ধাপে যায়। লিখো A এর মান B থেকে বড় হলে পরবর্তী ধাপে যায়। A এর মান B থেকে বড় হলে পরবর্তী ধাপে যায়। পরবর্তী ধাপে যায়। স্যার এখানে কি স্যার সিম্বল ইউজ করা যাবে না? সিম্বল এর মান B এর থেকে বড় পরবর্তী ধাপে যায় না হলে, হ্যাঁ বলো। সিম্বল ইউজ করা যাবে এখানে? সিম্বল বলতে ওই যে স্যার গ্রেটার দ্যান। না না না, ও এটা A গ্রেটার দ্যান B হলে, হ্যাঁ 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 লিখতে পারো। A গ্রেটার দ্যান B হলে পরবর্তী ধাপে যায়, না হলে ধাপ 7 যায়, লিখতে পারবো, অসুবিধা নাই। এর মান B থেকে বড় হলে পরবর্তী ধাপে যায়, না হলে ধাপ 7 যায়। ধাপ 7 যায়। ধাপ 3 লেখা শেষ। এখন লিখো ধাপ 4। 4 নাম্বার ধাপে কি লিখতে হবে বলো তো? 4 নাম্বার ধাপে কি লিখতে হবে? 4 নাম্বার ধাপে এই সেম কথাটা আমি কপি করে দিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এর মান এখান দেব C থেকে বড় হলে, এখন দেব কি C থেকে বড় হলে। এর মান C থেকে বড় হলে পরবর্তী ধাপে যায়, না হলে ধাপ কত হবে বলো তো এখানে? 10। না হলে ধাপ 10 এ যায়। এতটুকু সবাই বুঝতে পারছো 4 নাম্বার ধাপ পর্যন্ত? ওকে, এবার 5 নাম্বার ধাপে কি লিখতে হবে? ধাপ নাম্বার 5 কি লিখতে হবে বলো তো? স্যার বড় সংখ্যা A ছাপাই। হ্যাঁ, লিখো বড় সংখ্যা A ছাপাই। 5 নাম্বার ধাপে লিখো বড় সংখ্যা A ছাপাই। ধাপ 5, বড় সংখ্যা A ছাপাই। বড় সংখ্যা এখানে লিখে দাও A ছাপাই। বড় সংখ্যা A ছাপাই। 6 নাম্বার ধাপ কি হবে? ধাপ 6। স্যার ধাপ 11 এ যাই। হ্যাঁ, ধাপ 6 লিখে নাও, ধাপ 11 তে যাই। ধাপ 11 তে যাই। আচ্ছা, গুড। এবার আসো 7 নাম্বার ধাপ। 7 নাম্বার ধাপ লিখো। 7 নাম্বার ধাপ লিখো হচ্ছে B এর মান C থেকে বড় হলে পরবর্তী ধাপে যায়। তাহলে এখানটা আমি জাস্ট কপি করে নিচ্ছি।
বি এর মান সি থেকে বড় হলে পরবর্তী ধাপে যায়। বি এর মান এখানে লিখো, বি এর মান সি থেকে বড় হলে, বি এর মান এই জায়গায় লিখতে হবে সি, তাই না? বি এর মান সি থেকে বড় হলে পরবর্তী ধাপে যায়, না হলে ধাপ কত হয় বলো তো? না হলে ধাপ কত যাবে? 10। না হলে ধাপ 10-এ যেতে হবে। গুড। না হলে ধাপ 10-এ যায়। 7 নম্বর ধাপ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? স্যার একটা প্রশ্ন। বলো। স্যার আমার এক পেজের বাম পাশে অ্যালগরিদম লেখা শেষ, ধাপ 7 পর্যন্ত। এবার অপর পাশে যাও কি আমি ওই যে শুধুমাত্র বাম পাশে লিখবো, না সাধারণ লেখার মতো পুরো খাতা জুড়ে লিখতে পারি? যদি তোমার ফ্লোচার্টের সাইজ বড় হয়ে যায়, এখানে কিন্তু অনেক বড় ফ্লোচার্ট, সেজন্য শুধুমাত্র উপরে ফ্লোচার্ট লিখে নিচে অ্যালগরিদম লিখতে পারবা। যদি তোমার মনে করো যে আমার ফ্লোচার্ট পরীক্ষার পেজে আমি আমার বাম সাইডে অ্যালগরিদম সম্পূর্ণ ধরবে না, সেক্ষেত্রে লেখার নিয়মটা হচ্ছে উপরে ফ্লোচার্ট আর নিচে অ্যালগরিদম। ঠিক আছে? আর যদি এমন হয় যে না আমার ডান সাইডে ফ্লোচার্ট ড্রয়িং করা শেষ, কিন্তু বাম সাইডে অ্যালগরিদম শুরু করেছি, কিন্তু বাম সাইডে অ্যালগরিদম লিখে আর শেষ করতে পারি নাই, তখন পরবর্তী পেজে দিয়ে তুমি অ্যালগরিদম লিখতে পারবা, অসুবিধা হবে না। ঠিক আছে? ওকে। স্যার বললাম যে পরবর্তী পেজে কি মানে পুরো পেজ জুড়ে লিখতে পারি, না ওরকম যে এক সাইডে লিখে যাব? সবসময় ডান সাইডে ফ্লোচার্ট, বাম সাইডে অ্যালগরিদম। তুমি যদি মনে করো যে তোমার পরীক্ষার পেজে ডান যে পৃষ্ঠা আছে, ডান পৃষ্ঠায় বড় করে ফ্লোচার্ট ড্রয়িং করলা আর বাম সাইডে তুমি অ্যালগরিদম ড্রয়িং করলা, মানে মনে করো তুমি একটা পরীক্ষার খাতায় যদি এমন হয় যে তোমার ঠিক একটা পুরো পেজে ফ্লোচার্ট ড্রয়িং করছো, তাহলে পরের পেজে তোমার অ্যালগরিদম লিখতে হবে। অথবা একটা পেজে যদি অ্যালগরিদম লিখো, তাহলে পরের পেজে তোমাকে ফ্লোচার্ট লিখতে হবে। আর যদি মনে করো একটা সম্পূর্ণ সিঙ্গেল পেজে ফ্লোচার্ট অ্যালগরিদম ধরবে, তাহলে একটা সম্পূর্ণ ফ্লোচার্ট তুমি, যেমন এই ফ্লোচার্টটা একটু বড় কিন্তু অন্যান্য ফ্লোচার্ট তো ছোট, সেখানে তুমি তো এক পেজে লিখতে পারছো, তাই না? জি স্যার। আচ্ছা, 8 নাম্বার ধাপ লিখে নাও। 8 নাম্বার ধাপ লিখে নাও, বড় সংখ্যা বি ছাপাই। এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি। ধাপ নাম্বার এখানে লিখে দাও 8। বড় সংখ্যা এখন লিখো বি ছাপাই। বড় সংখ্যা বি ছাপাই। 9 নাম্বার ধাপ কি হবে? 9 নাম্বার ধাপ লিখতে হবে স্যার ধাপ ধাপ 11তে 11তে যায়। তাহলে আমি জাস্ট এটা কপি করে নিই, আমার সাথে সাথে লিখে নিও। ধাপ 9 লিখো, ধাপ 11তে যায়। ধাপ 9 হচ্ছে ধাপ 11তে যায়। 10 নাম্বার ধাপ কি হবে? বড় সংখ্যা বলো। সি ছাপাই। সি ছাপাই। তাহলে এখানে 10 নাম্বার ধাপ। ধাপ নাম্বার 10, বড় সংখ্যা এখানে লিখে দাও সি ছাপাই। আচ্ছা, এবার 11 নাম্বার ধাপ লিখো, শেষ করি। ধাপ 11, ধাপ 11 শেষ করি। তোমাদের লেখা শেষ হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা আরো সহজভাবে এটা হচ্ছে তোমার লেখা দেয়। এখন লিখো যে কেবলমাত্র একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে, কেবলমাত্র একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো। আমরা এখানে যেটা করেছি, আমরা এখানে প্রিন্ট লিখেছি মোট কয়বার? আচ্ছা 3বার। 3বার। এর পরবর্তীতে আমরা যেটা করব, আমরা একবার মাত্র প্রিন্ট লিখবো।
আমরা একবার মাত্র প্রিন্ট সংখ্যাটা আমরা প্রিন্ট ভ্যারিয়েবলটা ব্যবহার করব। তো ওইটাও খুবই শর্টকাটে লেখা যায়, ওইটা আলাদা একটা লজিক। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আউটপুটে একটা মাত্র প্রিন্ট ফাংশন ব্যবহার করে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা যায়। লিখে নাও প্রবলেমটা। প্রশ্নটা লিখে নাও। কেবলমাত্র একটা প্রিন্টএফ ফাংশনটা আমি ইংলিশে বড় লিখি। একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো, ফ্লোচার্ট অঙ্কন করো। কেবলমাত্র একটি প্রিন্টএফ ফাংশন প্রশ্ন সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। কেবলমাত্র একটি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো, ফ্লোচার্ট অঙ্কন করো। তার মানে এটা বোঝাচ্ছে যে আমরা আউটপুটে প্রিন্ট ব্যবহার করব মাত্র একবার। তো এখানে কিন্তু লেখা আছে প্রিন্ট এফ। এটা আবার মনে করো না স্যার এখানে আপনি তো প্রিন্ট এফ লিখলেন, এখানে প্রিন্ট এফটা হলো সি প্রোগ্রামিং ভাষা। আমরা যখন সি প্রোগ্রামিং কোড লিখবো তখন আমাদের এই প্রিন্ট এফই লিখতে হবে। তাহলে আমরা প্রিন্ট এফ মানে হলো ফাংশন, এই জন্য বলা হচ্ছে প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো। তো দেখো নিয়মটা এই ফ্লোচার্টটা হচ্ছে খুবই সহজ। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে 4টার মধ্যে 5টার মধ্যে 6টার মধ্যে বা যতগুলা সংখ্যা দেওয়া হোক না কেন তুমি সবগুলোর মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে পারবে। কিভাবে দেখে নাও। প্রথমে আমি তোমাদের বলবো তোমরা প্রথমে হচ্ছে ওভাল শেপ দিয়ে তৈরি করি। আমরা প্রথমে লিখি ফ্লোচার্ট। ওকে, তাহলে ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ওভাল শেপ তৈরি করি। সবগুলো একই রকম নিয়ম। দেখো একটা যদি ভালো করে শেখা যায় তাহলে বাকিগুলো অসুবিধা হয় না। যারা আমার গত লেকচারে জয়েন করে নাই তাদের জন্য আমি আবার রিপিট করি। আমাদের ফ্লোচার্টের শুরুটা হচ্ছে ওভাল শেপ বা ডিম্বাকার। শুরুয়ের ঠিক পরের যে সিম্বলটা হবে সেই সিম্বলটা হচ্ছে আমাদের ইনপুট গ্রহণের মান। ইনপুট গ্রহণের জন্য আমাদের বক্সের যে শেপটা হবে বা সিম্বলটা হবে সেটা হবে কিসের মতো বলো তো? সামান্তরিক আকার। আমরা ইনপুট নিব কয়টা সংখ্যা? 3টা নিব। তাই লেখো ইনপুট এবিসি A, B, C। আচ্ছা,
এই তিনটার মধ্যে অবশ্যই একটা তো বড় হবেই, হয় এ বড় হবে, নাহলে বি বড় হবে, নাহলে সি বড় হবে। তো আমার সুবিধার জন্য আমি একটা ভ্যারিয়েবল ধরে নিলাম যে বিগ সমান একটা ভ্যারিয়েবল নিব, এটাকে বলা হয় প্রক্রিয়াকরণের ঘর। আমি ধরে নিলাম, ধরি বিগ সমান এ, ধরি বিগ সমান এ, এটা ধরে নিলাম। তাহলে নিয়মটা হচ্ছে তিনটার ভিতরে যে কোনো একটা বড় হিসেবে ধরে নিতে হবে। ধরি বিগ সমান এ, তুমি যদি বিগ সমান বি ধরে কল্পনা করো সেটাও কারেক্ট, সি ধরে করলে সেটাও কারেক্ট। আমি প্রথম ধরে নিলাম ধরি বিগ সমান এ, এরপর আমি শর্ত প্রয়োগ করলাম। শর্তের জন্য আমাদের ডায়মন্ড শেপ, তাই না? শর্তের জন্য কি হবে বলো? ডায়মন্ড শেপ is big less than b। বড় করে ড্রয়িং করি আমি, দেখাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। দেখো is big less than b, মানে বড় সংখ্যাটা কি বি থেকে ছোট? বড় সংখ্যাটা কি বি থেকে ছোট? তোমাকে আমি প্রশ্ন করলাম। যদি ইয়েস হয় তাহলে বড় সংখ্যা কোনটা হবে? বি। না, যদি ইয়েস হয় বড় সংখ্যা কি বি থেকে ছোট? এখানে কিন্তু ছোট প্রশ্ন করছি আমি, নট বড়। আমি বললাম বড় সংখ্যাটা কি বি থেকে ছোট, এখানে লেস দ্যান সাইন না? স্যার বড় সংখ্যা বি থেকে ছোট হলে তো বি বড় হলো। বি থেকে ছোট যদি এখানে বড় সংখ্যা ছিল এ না উপরে? জি স্যার। এরপরে বলেছি বিগ সংখ্যাটা কি বি থেকে ছোট, তখন তুমি বললা স্যার ইয়েস। ইয়েস হলে তো আমাদের আগের সংখ্যাটাই বড় থাকবে, মানে এটাই বড় থাকবে। আর নো হলে এখানে বিগ মানে যদি স্যার উপরে, আমি বুঝি নাই, বড় এখানে সংখ্যা বি থেকে ছোট হলে বি তার চেয়ে বড় হলো না? ও আচ্ছা, বড় সংখ্যা ধরেছি উপরে এ, তাই না? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। এ সংখ্যা ধরেছি উপরে বড়, তাই না? এখন প্রশ্ন করলাম এ কি বি থেকে ছোট, যদি ইয়েস হয় তাহলে বড় সংখ্যাটা বি হবে না? গুড, ঠিক জি আছে, স্যার। রাইট, হ্যাঁ ঠিক আছে। তাহলে ইয়েস হলে আমাদের বড় সংখ্যাটা হবে বি, আর নো হলে বড় সংখ্যাটা হবে এ। এ। আচ্ছা, আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি, ধরে নাও যে বড় সংখ্যাটা কি বি থেকে বড়? যদি ইয়েস হয় তাহলে বড় কোনটা হবে? স্যার এ হবে। এ হবে, রাইট। আর নো হলে বড় কোনটা হবে? বি হবে। বি হবে। তাহলে আমরা যদি নো হয় সেক্ষেত্রে আমরা এই দিকে চলে আসি, চলে এসে আমরা এখানে বড় সংখ্যাটা তখন ধরে নেব বি, তখন বিগ সমান হবে বি। স্যার যদি সমান হয়ে যেত তাও তো অ্যান্সার নো হইতো, তাহলে তো বিগ বি না লেখা, তখন তো একটা না, মাঝখানে। বলেছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে হবে, আমাকে তিনটা ডিফারেন্ট মান ইনপুট দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি ইয়েস হয় তাহলে বড় সংখ্যাটা থাকবে কোনটা বলো তো? সে এ। এ থাকবে না? তো ওইটা আর লেখার প্রয়োজন নাই, ওটা অটোমেটিক বিগ হিসেবে আসবে, ওইটা অটোমেটিক এখানে বিগ হিসেবে শো করবে। মানে কেন প্রয়োজন নাই? একটা গ্রামে একটা চেয়ারম্যান ছিল, তো পরবর্তী নির্বাচনে সেই লোকটা আবার চেয়ারম্যান হলো, তাহলে নতুন ভাবে তাকে আর পরিচয় করে দেওয়ার কোনো দরকার নাই যে ওই লোকটা চেয়ারম্যান। এই জন্য ইয়েস হলে সরাসরি আমাদের সার্কেলের পথে চলে আসবে, অলরেডি বড় সংখ্যা এ হয়ে চলে আসবে। আচ্ছা, এখন আবার শর্ত, এইভাবে শর্তগুলো চলতেই থাকবে। স্যার একটা প্রশ্ন, ধরো স্যার আমার যদি পরীক্ষার সময় মনে না থাকে যে আমার বিগ সমান সমান এ লিখতে হবে না, আমি যদি ভুলে লিখেও দিই তাহলে কি ভুল হবে? তুমি যদি এখানে লিখে দাও বিগ সমানে, জি স্যার। কোনো অসুবিধা নাই, ওটা লিখে দিলেও হবে বিগ সমানে। কিন্তু এখানে লিখতে একটা অসুবিধা আছে, বলো তো কেন? কারণ তুমি যদি উপরের বড় সংখ্যা বিগ সমান বি ধরে নাও তখন তো ঝামেলা হয়ে যাবে। উপরের যে মানটা তুমি ধরে নিবা ঠিক সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে, তাই না? জি স্যার।
কারণ আমি এখানে এ ধরে কল্পনা করছি, এই জন্য তুমি এখানে এ লিখতে পারছো, বাট যদি বি ধরে কল্পনা করো তাহলে এখানে বি লিখতে হবে। এই জন্য সরাসরি এখানে ওই বিগ ভ্যারিয়েবলটা নিয়ে চলে আসবে। আমি আমার উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু একটা মাত্র বিগ ভ্যারিয়েবল দেখাবো একটা প্রিন্টএফ ফাংশনে। ওকে, এখন আবার শর্ত প্রয়োগ করো। আমরা বিগ যে মানটা পেয়েছি ইজ বিগ গ্রেটার দ্যান সি, ইজ বিগ গ্রেটার দ্যান সি। এর মানে কি বোঝালো? এখানে কোশ্চেন মার্ক দাও। ইজ বিগ গ্রেটার দ্যান সি মানে বড় সংখ্যাটা কি সি থেকে বড়? এখানে প্রশ্ন করলাম, এখানেও একই রকম উত্তর ইয়েস হবে অথবা নো হবে। যদি নো হয় তাহলে বড় সংখ্যাটা বলো কি হবে বলো তো? সি হবে। গুড, সি হবে, বিগ সমান সি। আর যদি ইয়েস হয় তাহলে পূর্বের যে সংখ্যাটা ছিল বড় ওই সংখ্যাটাই তোমার এখানে চলে আসবে। তবে সব সময় বড় সংখ্যা হচ্ছে বিগ নামক ভ্যারিয়েবলের মধ্যে, সবসময় বড় সংখ্যাটি হচ্ছে বিগ নামক ভ্যারিয়েবলের মধ্যে, তাই না? তোমরা এই ধাপটা একটু মনোযোগ সহকারে বলবে। ধরে নাও আমি ইনপুট দিলাম 9, 5 আর 7, এর ভিতরে আমি বড় সংখ্যা ধরে নিলাম। আচ্ছা, এটা তো বড় সংখ্যা 9 আছে, আমি বড় সংখ্যাটা ধরে নিচ্ছি এমন ভাবে, দেখো আমি ধরে নিলাম যে 5, 9 আর 7, এটা এর মান 5, বি এর মান 9, সি এর মান 7। এখানে বড় সংখ্যা কোনটা? বি। বি। তাহলে দেখো এই কন্ডিশনে কেমনে আমাদের বড় সংখ্যা বি হয়। আমি আমার ফ্লো চার্টে বিগ সমান ধরেছি এ না, তাহলে বিগ সমান এ, তাহলে বিগ সমান কত? 5 না? এখন ধরে নিয়েছি কত? 5। এখন আমি আমার কন্ডিশনটা অ্যাপ্লাই করি, বিগ গ্রেটার দ্যান বি মানে 5 গ্রেটার দ্যান বি। 5 কি 9 থেকে বড়? বি এর মান 9, এই শর্ত আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তাহলে এটা ইয়েস না নো হবে? স্যার নো। 5 কি 9 থেকে বড়? তুমি বললা স্যার নো। তাহলে বড় সংখ্যা তখন বিগ সমান কি লেখা আছে? বি। এই যে নো হলে বি হবে না? জি স্যার। তাহলে তখন বিগ সমান কত হবে? তখন বিগ সমান পাইলাম কত? বিগ সমান পাইলাম 9, তাই না? এই বিগ সমান 9 এখন ঢুকলো পরবর্তী কন্ডিশনে। পরবর্তী কন্ডিশনে দেওয়া আছে বিগ গ্রেটার দ্যান সি, তাহলে বিগ মানে 9, তাহলে 9 গ্রেটার দ্যান সি, এটা ইয়েস না নো? ইয়েস। তাহলে সি এর মান ছিল 7, তাহলে 9 কি 7 থেকে বড়? তোমরা বললো ইয়েস। ইয়েস হলে আমাদের ওই বিগ সংখ্যাটাই থাকবে, তখন আমরা এখানে দিব প্রিন্ট বিগ, আমরা এখানে দিব প্রিন্ট বিগ। এইটাই সে একটা মাত্র প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে নির্ণয় করা, তাই না? আমরা এখানে লিখলাম আগেরটা থেকে এটা অনেক সোজা স্যার। প্রিন্ট বিগ, এরপরে তুমি স্টপ করে দাও। এখন তোমার 3টা দিক, 4টা দিক, 5টা দিক, তুমি এই সবগুলা স্টেপ ফলো করলে হয়ে যাচ্ছে। যদি তোমার এখানে 4টা দেয় তুমি দিবা এ, দেখো এ যদি 4টা সংখ্যা দেয় তাহলে সিরিয়ালি এভাবে মিলাই দিবা, এ বি সি ডি এভাবে রানিং থাকবে, ই এফ জি এভাবে রানিং থাকবে। এটা সহজ বলে মনে হচ্ছে না আরো? ইয়েস স্যার। না, এটা সহজ বলে মনে হচ্ছে? স্যার এইটাই সোজা। লজিকটা ধরতে পারলে কিন্তু খুব। আমি কিন্তু এখানে একবার লিখেছি প্রিন্ট বিগ, বিগের পরীক্ষা হলে কি এটা লেখা যাবে স্যার? হ্যাঁ লেখা যাবে, যদি পরীক্ষাতে কোনো শর্ত উল্লেখ না করে দেয়। যে যদি পরীক্ষাতে প্রশ্ন থাকে যে 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট তৈরি করো, তখন তুমি যে কোনো একটা স্টার ড্রয়িং করলা, ওইটা করলে হবে, এটা করলে হবে। কিন্তু যখন উল্লেখ করে দিবে শর্ত যে একটা মাত্র প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে, তখন তোমাকে এটা ড্রয়িং করতে হবে। আমি তোমাদের এখন আরেকটা লজিক বোঝাই, সেটা হচ্ছে ধরে নাও এর মান হচ্ছে 5, বি এর মান 7 আর সি এর মান 9, অথবা ধরে নাও এর মান 7, বি এর মান 5, সি এর মান 9। এই শর্তটা আমাকে কে ব্যাখ্যা করতে পারবে? এই শর্তের মধ্যে এখানে কোন দিকে আমাদের ফ্লোচার্টটা প্রবাহিত হবে একটু ব্যাখ্যা করো একদম। এটা মিম ব্যাখ্যা করো। আমি যদি
এর মান 7 ইনপুট দিই কিবোর্ড থেকে, বি এর মান 5 ইনপুট দিই, সি এর মান 9 ইনপুট দিই, তাহলে আমাদের এই ফ্লোচার্টটা কিভাবে সামনের দিকে আগাবে? স্যার প্রথমে ধরবো বিগ সমান সমান এ, তারপরে বিগ সমান সমান 7, রাইট? আচ্ছা, তারপরে ইজ বিগ গ্রেটার দ্যান বি, মানে 7 গ্রেটার দ্যান বি, রাইট? জি স্যার। বি মানে তারপর 5, যদি এটা হয় তাহলে কোন দিকে যাবে? ইয়েস না নো হবে? স্যার এটা যদি ইয়েস হয় তাহলে অলরেডি বড় সংখ্যা এ হয়ে এই জায়গায় আসবে, তাই না? এ হয়ে জি, স্যার। এখানে আসবে। আচ্ছা, আসার পরে স্যার আসার পরে আবার এটাকে দিতে হবে যে ইজ বিগ গ্রেটার দ্যান সি। বিগ মানে 7, গ্রেটার দ্যান সি মানে 9, তাই না? জি স্যার, এটা নো হবে। নো হলে কোন দিকে যাবে? স্যার নো হলে ডান দিকে যাবে। ডান দিকে কি লেখা আছে? স্যার বিগ সি হবে তখন। হ্যাঁ, বিগ সি, তারপরে বিগ সি, তারপরে এখানে প্রিন্ট বিগ, জি স্যার। 9 তারপর প্রিন্ট করবে। স্যার এখানে কি প্রিন্ট বিগ লিখতে হবে না স্যার? হ্যাঁ, প্রিন্ট বিগ। আমি তো এখানে প্রিন্ট এবিসি লিখতে পারবো না, আমার এখানে না না, বিগ হ্যাঁ স্যার, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আসবে, এই তো? আলাদা আলাদা আসবে, রাইট? প্রত্যেকটার জন্য ওই একটা বিগ ভ্যারিয়েবলের মধ্যে সবগুলো দেখাই দেবে। তাহলে এটার জন্য অ্যালগরিদম কি হবে? অ্যালগরিদমের ধাপগুলো একটু লিখে নাও। ওকে, এখন ধাপগুলো লিখে নাও। আমি এটাকে একটু জুম আউট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ, 4 নম্বর ধাপ। চার নাম্বার ধাপে লিখবা যে বিগ সংখ্যাটা বি থেকে বড় হলে পূর্বের সংখ্যাটাই বিগ থাকবে। বিগ সংখ্যাটা বি থেকে বড় হলে পূর্বের সংখ্যাটাই বিগ থাকবে, না হলে পরবর্তী ধাপে যাবে। পরবর্তী ধাপ 5। এরপরে 6 নম্বর ধাপে লিখবা বিগ সংখ্যাটা সি থেকে বড় হলে পূর্বের সংখ্যাটাই বিগ থাকবে, না হলে পরবর্তী ধাপে যায়। পরবর্তী ধাপ 7। 8 নম্বর ধাপে লিখবা বড় সংখ্যা বি ছাপাই, 9 নম্বর ধাপ লিখবা শেষ করি। আমি আবার বলি, 1 নম্বর ধাপে লিখবা শুরু করে, 2 নম্বর ধাপে যে কোনো 3টি সংখ্যা এবিসি এর মান গ্রহণ করি, 3 নম্বর ধাপে লিখবা বড় সংখ্যা এ ধরে নিই, 4 নম্বর ধাপে লিখবা বড় সংখ্যা বি থেকে বড় হলে পূর্বের সংখ্যাটাই বড় থাকবে, না হলে পরবর্তী ধাপে যায়। পরবর্তী ধাপ কি? বড় সংখ্যা বি ধরে নেই। এটা বড় সংখ্যা কিন্তু বি ধরে নিতে হবে, তখন বড় সংখ্যা বি ধরে নেই। এরপর 6 নম্বর ধাপে লিখবা যে বিগ সংখ্যাটি সি থেকে বড় হলে পূর্বের বড় সংখ্যাটি বড় থাকবে, বা পূর্বের সংখ্যাটি বড় থাকবে, না হলে পরবর্তী ধাপে যায়। পরবর্তী ধাপে লেখা আছে বিগ সমান সি, তার মানে বড় সংখ্যা সি ধরে নিই। 8 নম্বর ধাপে লিখবা যে বড় সংখ্যা বিগ ছাপাই, 9 নম্বর ধাপে লিখবা শেষ করি। এখন আমি লিখে দিই। লিখে নাও। ধাপ 1 থেকে শুরু করো। ধাপ 1 লিখে শুরু করি। ধাপ 1 শুরু করি। ধাপ 2, যে কোনো 3টি সংখ্যা আগেরটা থেকে কপি করে লিখে দিই।
এবিসির মান গ্রহণ করি। ধাপ 3 বড় সংখ্যা এ ধরে নিই। বড় সংখ্যা এ ধরে নিই। ধাপ 4 বড় সংখ্যা বি থেকে বড় হলে পূর্বের সংখ্যাটি বড় থাকবে। না হলে পরবর্তী ধাপে যাই। ধাপ 5 ধাপ 5 বড় সংখ্যা বি ধরে নিই। সেট বি বড় সংখ্যা বি ধরে নিই। ধাপ 6 কোথায় বলো? 6 নাম্বার ধাপ কত হবে? স্যার বড় সংখ্যা সি থেকে বড় হলে পূর্বের সংখ্যাটি বড় থাকবে, না হলে পরবর্তী ধাপে যায়। পরবর্তী ধাপে কি লিখতে হবে? ধাপ 7 লিখতে হবে। বড় সংখ্যা সি ধরে নেই। বড় সংখ্যা এখানে লিখো সি ধরে নেই। কত সহজ দেখো এটা। 8 নাম্বার ধাপ কি লিখতে হবে? ধাপ 8 লিখো বড় সংখ্যা ছাপাই। বড় সংখ্যা ছাপাই। আচ্ছা, এরপরে ধাপ 9 লিখো শেষ করে। ধাপ 9 শেষ করে। তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। স্যার 5 নম্বর ধাপে বড় সংখ্যা বি ধরে নিছেন কেন, এটা বুঝিনি। এই যে বিগ সমান বি না, বিগ সমান বি, ওটা কিন্তু অলরেডি বড় সংখ্যা বি ধরে নিয়ে কাজ করতে হবে। কারণটা হচ্ছে আমরা এখানে বিগ যে ভ্যারিয়েবল ধরেছি আগে বিগ সমান এ,
পরবর্তীতে আমাদের বিগ সমান সমান বি ধরে নিতে হবে। ওইটা আমাদের প্রোগ্রামের মধ্যে তোমার বিগ সমান যদি আমরা বি বড় ধরে না নিই তাহলে আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওই তোমার বিগ ভ্যারিয়েবলের মধ্যে বি সংখ্যাটা অন্যভাবে তোমাকে লোড দিয়ে নিতে হবে। তো ওই যে অতিরিক্ত ভাবে লোড দেওয়া, এই লোড দেওয়াকে বলা হয় অ্যাসাইন করা। এই যে আমরা এখানে সিঙ্গেল অ্যাসাইন সাইন দিয়েছি, মানে একটা ইকুয়াল সাইন দিয়েছি, একটা ইকুয়াল সাইন দিলে মনে রাখবা সেটাকে বলা হয় অ্যাসাইন করা। এখানে কিন্তু তোমাকে বিগ সমান বি ধরে নিয়ে কাজ করতে হবে। এখন তোমার মনের প্রশ্ন হতে পারে, স্যার যে এটা তো অলরেডি নো হলে তো বড় সংখ্যা বি হয়ে যাচ্ছে, বড় সংখ্যা তো বি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কম্পিউটারকে তো বুঝাইতে হবে যে ওইটা যে বড় সংখ্যা বি। এটা তো আমার লজিকে আমি বুঝতে পারছি যে বড় সংখ্যা বি হয়ে যাচ্ছে, কিন্তু কম্পিউটারকে বুঝতে পারবে? কম্পিউটারকে বোঝানোর জন্য তোমার বিগ ভ্যারিয়েবলের মধ্যে বিটাকে অ্যাসাইন করে নিতে হবে। এখন কি ক্লিয়ার, বুঝতে পারছো? স্যার এইভাবে কি যে বড় সংখ্যা বি ধরে নেই, এটা কি বাধ্যতামূলক না? তো না, যদি নো হয় তাহলে নো হয়, কারণ তোমার তো নো হতে পারে, এখানে তো সবসময় যে ইয়েস হবে এমন না, নো তো হতে পারে, তাই না? এখানে বাধ্যতামূলক বলতে বোঝানো হয়েছে তোমাকে বড় সংখ্যা বি ধরে নিয়ে কাজ করলে তোমার জন্য সুবিধা হবে, তাছাড়া এর বিকল্প কোনো ওয়ে নাই। তুমি যদি এখানে লেস দ্যান সাইন ইউজ করো, তুমি কিন্তু এখানে লেস দ্যান সাইন দিয়েও কিন্তু কাজ করতে পারতা। কোনো ছাত্র যদি মনে করে স্যার আমি লেস দ্যান সাইন দিয়ে ব্যাখ্যা করবো, তাহলে কি পারা যাবে না মিম? জি স্যার, করা যাবে। যদি কোনো ছাত্র মনে করে যে আমি এখানে দেবো যে ইজ বিগ লেস দ্যান বি, ধরে নিচ্ছি ইজ বিগ লেস দ্যান বি, এই কন্ডিশন আমাদের কি হবে? যদি বড় সংখ্যাটা ইয়েস আর নোটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে বিগ যদি বি থেকে ছোট হয়, যদি ইয়েস হয় তাহলে এদিকে হবে ইয়েস আর এদিকে হবে নো। বুঝা গেল? এখন তাহলে ইয়েস আর নোটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। যদি বিগ সংখ্যাটি বি থেকে ছোট হয় তার মানে বড় হবে বিগ, আর না হলে আগের সংখ্যাটাই বড় থাকবে। আমাদের যেটা ছিল সেটা আমি করে দিচ্ছি, বিগ গ্রেটার দ্যান সাইন দেয়া ছিল, এখানে ছিল ইয়েস, এখানে ছিল নো। এই জন্য অনেক সময় পরীক্ষার অনেকভাবে মনে হয় যে আমি লিখলাম গ্রেটার দ্যান দিয়ে, আমার পাশের বন্ধু লিখলো লেস দ্যান দিয়ে, তাহলে কি স্যার ওইটা সঠিক না আমারটা সঠিক? পরীক্ষার সময় কিন্তু এরকম অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় চলে আসে। তো আসলে মূল লজিক যদি কোনো ছাত্র জানতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যতটুকু শেষ করছি আমার বিশ্বাস সবটুকুই তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারছো। অর্থাৎ তিনটার মধ্যে বড় সংখ্যা কেন, 4টা 5টা 6টা 7টা 8টা যতগুলো দেওয়া হোক না কেন তোমরা এখন সবাই পারবা। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে 4টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদম লিখো এবং ফ্লোচার্ট অঙ্কন করো। তো আমি আমার আজকের মতো ক্লাস শেষ করছি, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। হ্যাঁ বলো। আমাদের কি প্রিফেক্ট সিলেকশন হয়ে গেছে?